ভয়ের বারান্দা কামস লাইভ। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। আজকে আপনাদের এমন ঘটনা শোনাবো যেটা এর আগে আপনারা কখনো শোনেননি। আজকে কবিরাজ সম্বন্ধে আপনাদের এমন কিছু তথ্য দিতে চলেছি যেটা এর আগে আপনারা কখনো শোনেননি, যেসব তথ্য মানুষের অগোচরে থেকে গিয়েছে। আজকে শুনবেন কিভাবে একজন নিজের জীবন বাঁচানোর জন্য একটা ভয়ঙ্কর কবিরাজে পরিণত হয়, কিভাবে সে শিক্ষা দীক্ষা অর্জন করেছিল, আর তার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা যেটা আপনাদের রক্ত শীতল করতে যথেষ্ট। আর কথা না বাড়িয়ে আমি সরাসরি সেই ঘটনায় যেতে চাই। ঘটনাটি আমার কাছে রানা হামিদ লিখে পাঠিয়েছেন, যিনি আমাদের ভয়ের বারান্দার একজন মডারেটর। সে যেভাবে আমার কাছে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছেন রানা ভাই। আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুদের। তরিকুল, আমি জানি তুই সবসময় ভালো আর ভালোর সাথেই আছিস, তাই তোকে আর কিছু জিজ্ঞাসা করলাম না। বর্তমানে আমি ঢাকায় আছি। তোর সাথে ফোনে এর আগে আমি কথা বলেছিলাম, আর বলেছিলাম ইমরান দাদুর কথা, হয়তো তোর মনে আছে। এর আগেও আমি ইমরান দাদুকে নিয়ে একটা ঘটনা লিখেছি, যেটা ইতিমধ্যেই তুই শ্রোতা বন্ধুদের শুনিয়েছিস। তাই আমি আরও একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ইমরান দাদু আমার এক ঘনিষ্ঠ বন্ধুর নিজের দাদু। আমি তাদের বাসাতেই থাকি, আর সবচেয়ে বড় কথা, দাদুর সাথে আমার এক অন্যরকম সম্পর্ক হয়ে গিয়েছে। একদিন রাতের বেলা আমি খাওয়া দাওয়া শেষ করে ছাদের ওপরে গেলাম, আর দেখলাম সেখানে দাদু বসে আছে। দাদুকে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি কবিরাজ মশাই, কেমন আছেন? হঠাৎ এই রাতের বেলা ছাদে কি করছেন? দাদু হাসতে হাসতে আমাকে বলল, আমি শুধু একজন কবিরাজ নই রে, আমি অন্যরকম মানুষ। আয় তোকে আজকে শোনাবো সেই ঘটনা যার জন্য আমি আজ কবিরাজি শিখেছি। এই ঘটনাটা একটা মর্মান্তিক ঘটনা। আজকে এই ঘটনাটি তোকে আমি বলতে চলেছি। তো যেভাবে দাদু আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। বলছে ইমরান দাদু। ঘটনাটা 1965 সালের। আমি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের মানুষ। খুলনা বিভাগের এক পুরনো গ্রামে আমাদের বাসা। চারিদিকে শুধু খাল বিল আর বন, কিন্তু এই গ্রামের একটা ভয়ঙ্কর ইতিহাস আছে, যার নাম একটু পরেই তুই জানতে পারবি। এটা একটা অভিশপ্ত জিনের ঘটনা। একটা সময় কেউ এই নামটি উচ্চারণই করতো না, কিন্তু এখন আমি এই নামের অভিশপ্ত ছায়া থেকে বাঁচার জন্য সবকিছু তোকে বলছি। ঘটনাটি ঘটেছিল 1965 সালে। তখন আমার বয়স ছিল 15 বছর। আমাদের গ্রামে একটা পুরনো মসজিদ আছে। প্রায় 300 বছর ধরে ওই একই জায়গাতে ওই মসজিদটা দাঁড়িয়ে আছে। গ্রামের বয়স্ক জ্যাঠারা বলেন, এই মসজিদের নিচে এক সময় এক পাথরের কূপ ছিল, যেটা বহু বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। কূপের ভেতরে নাকি কারা যেন এক জিন জাতিকে বন্দি করে রেখেছিল। নাম ছিল ডাগুরা। সে খুবই ধ্বংসাত্মক আর তন্ত্র বলে নিয়ন্ত্রিত ছিল। এক রাতে আমি আর আমার দুই বন্ধু রহিম ও জাহিদ মসজিদের পেছনের ঝোপে লুকিয়ে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎ রহিম বলল, তুই কিছু শুনছিস? নিচে থেকে কারা যেন কান্নার মতো আওয়াজ করছে। আমি প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু তখন স্পষ্ট শুনি এক মেয়েলি গলায় কেউ যেন নিচ থেকে ফিসফিস করে ডাকছে। বলে রাখি, সে সময় আমাদের মসজিদের নতুন করে নির্মাণ কাজ চলছে, যার কারণে মসজিদটা ভাঙা ছিল। জাহিদ ভয় পেয়ে দৌড়ে পালালো, কিন্তু আমি আর রহিম আমরা কৌতূহলী হয়ে মসজিদের কাছে গেলাম, আর সেখানে গিয়ে একটা কূপের মতো কোনো কিছু দেখতে পেলাম। আমরা নিজেদের কৌতূহলবশত সেই জায়গাটা খুঁড়তে লাগলাম। আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সেখানে একটা পুরনো তালাবন্ধী বাক্স খুঁজে পেলাম। তালার গায়ে আরবি দিয়ে কিছু একটা লেখা ছিল, যেটা আমরা বলতে পারবো না। রহিম বলল, এই বাক্সটা না খোলাই ভালো হবে, কিন্তু কে শোনে কার কথা?
তখন আমাদের রক্ত গরম ছিল। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আমরা তালাটা ভাঙতে সক্ষম হই। তালাটা ভাঙার সাথে সাথেই বাক্সর ঢাকনা খুলতেই এমন একটা ঘটনা ঘটলো যেটার জন্য আমরা দুজনের কেউ প্রস্তুত ছিলাম না। বাক্সর মুখ খোলার সাথে সাথেই বাতাস থেমে গেল, গাছের পাতা নড়ল না। দূর থেকে কুকুরগুলো সব একসাথে হু হু করে ডেকে উঠল। মুহূর্তেই আমাদের সামনে থেকে এক কালো ধোঁয়ার সাপের মতো কিছু বেরিয়ে এলো। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, ঠিক আগুনের মতো। সে কোনো কথা বলেনি, শুধু এক পলক তাকিয়েছিল রহিমের দিকে। এরপরে রহিম জ্ঞান হারিয়ে পড়ে গেল। আমিও সেখান থেকে দৌড়ে পালালাম। জানি না রহিম কিভাবে নিজের বাড়িতে এসেছিল। তারপর থেকে গ্রামে শুরু হলো ভয়াবহ ঘটনা। রহিম আর স্বাভাবিক রইল না। রহিমের শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগলো। সে কিছু খেত না। সে রাতে চিৎকার করে বলতো কেউ তার গলা চেপে ধরেছে। মাটির দিকে তাকিয়ে থাকতো আর ফিস ফিস করে বলতো সে সে বলেছে সে আসবে, সে আমার ভেতরে ঢুকে গেছে, সে আমাকে নিয়ে যাবে। এভাবেই 2 দিন কেটে গেল। একদিন হুজুর এসে কোরআন পড়ে পানি ছেটাতে গেলেন। তখনই রহিম চিৎকার করে উঠল, এই তুই কে রে? তুই আমাকে থামাতে পারবি না, তুই জানিস না আমি কে? এই কথাটা শোনার সাথে সাথে কোনো এক অজ্ঞাত কারণে হুজুর অজ্ঞান হয়ে পড়ল। এরপর থেকে শুরু হলো মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা। প্রথমে মাদ্রাসার এক হাফেজ, তারপরে স্কুলের মাস্টার মশাই, এরপর এক মহিলা যার লাশ 1 সপ্তাহ পর পাওয়া গেল। মুখটা ছিল পেছনের দিকে ঘোরানো এবং শরীর ছিল যেন জীবন্ত পচে যাওয়া। সবাই বুঝলো কোনো একটা অস্বাভাবিক ঘটনা এলাকার ভেতরে ঘটছে। আমি তখনও কাউকে কোনো কিছু বলেছিলাম না। সেদিনকে আমরা কি করেছিলাম আর কি ঘটনা ঘটেছিল আমি বুঝতে পারছিলাম। হয়তো আমাদের ভুলের জন্যই আমাদের গ্রামে এমন কিছু ঘটছে। এক রাতে আমি স্বপ্নে দেখি এক লম্বা ছায়া, যার মুখ নেই, পা মাটিতে লেগে নেই। সে আমাকে বলছে, তুই তুই আমাকে মুক্ত করেছিস, এবার তোর রক্তে আমার ছোপ লাগবে। আমি ঘুম ভেঙে দেখি আমার বালিশে কালো দাগ আর শরীরে আঁচড়ের মতো কিছু। তখন থেকে আমি ভয় পেতে শুরু করি। এরকম ঘটনা আমার সাথে প্রায় 3 দিন ঘটে। আমি আর সহ্য করতে পারি না। আমি বাড়িতে সবকিছু বলে দেই। এরপরে আমাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন, তারপরে চোখ বন্ধ করে কোরআনের কিছু আয়াত পড়লেন। তিনি একটা ঘরের ভেতরে চলে গেলেন। সেখান থেকে ফিরে এসে আমাদের যা জানালেন, এটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর বলেন, এই জিন জাদু বলে ডাকা নয়, বরং তন্ত্র দ্বারা বন্দী রাখা হয়েছিল। আমি সেদিন সেই সিল ভেঙে দিয়েছিলাম। এখন তাকে ফেরানো প্রায় অসম্ভব। এরপরে এই ঘটনাটা পুরো এলাকার ভেতরে আগুনের মতো ছড়িয়ে যায়। তখন আমাদের বয়স কম ছিল, যার কারণে আমাদের ওপরে তেমন একটা দোষারোপ এসেছিল না। ইতিমধ্যেই আমাদের গ্রামের ভেতরে অসংখ্য ঘটনা ঘটে গিয়েছে। গ্রামবাসী মিলে এক ভালো ত্রান্তিক কিংবা হুজুরের খোঁজ করছিলাম। আমরা খুঁজে বের করলাম এক ত্রান্তিককে, যার নাম ছিল মাধব সাধু। সে থাকতো সুন্দরবনের কাছে, গভীর বনে। সে আমাদের বলল, আমরা বেশ কয়েকজন মিলে তার কাছে গিয়েছিলাম এবং আমাদের যাওয়ার সাথে সাথে সে আমাদের বলল, তোমরা যে সমস্যার জন্য আমার কাছে এসেছো, এটা কোনো সাধারণ কিছু না। কারণ ডাগুরা কোনো সাধারণ জিন নয়। ও ছিল এক সময় এক তান্ত্রিকের সহচর। পরে সে নিজেই তান্ত্রিককে হত্যা করে সকল শক্তি আত্মসাৎ করে। ওর চোখের দিকে তাকালে মানুষ পাথর হয়ে যায়। তোমরা অনেক দেরি করে ফেলেছ। তবে সে একটা উপায় দিয়েছিল। উপায়টা ছিল কিছুটা এইরকম, একটা রক্তে ভেজা কালী তন্ত্র।
যেটা পূর্ণিমার রাতে পাঠ করলে এবং ডাগুরার নাম নিয়ে তাকে আহ্বান জানালে তার ছায়া সামনে এলে তাকে ফেরত পাঠানো সম্ভব। এটা অনেক অনেক বেশি ভয়ঙ্কর, এত পরিমাণে ভয়ঙ্কর যে এই কাজের কারণে জীবনও চলে যেতে পারে। এটা কারো দ্বারা করা সম্ভবও নয়। এমনকি আমরা যে মাদক সাধুর কাছে গিয়েছিলাম তিনি এটা করতে পারবেন না। তিনি আমাদের এও জানান এটা কোনো সাধারণ জিন নয়, এটা মারিচ সম্প্রদায়ের একটা বদ জিন, যেটাকে আয়ত্তে আনা একেবারে অসম্ভব। কারণ এটাকে যে আয়ত্তে আনতে যাবে তার উপরে নেমে আসবে ঘোর বিপদ। এখান থেকে বেঁচে ফেরার আশঙ্কা একেবারে নেই বললেই চলে। আমাদের গ্রামের ওপরে যেই মারিচ জিনের ছায়া পড়েছে আর আমি যে জিনটাকে মুক্ত করেছি সেটা কোনো সাধারণ জিন নয়, সে ছিল একটা বড় সড় জিনের গোত্রের সম্রাট, যাকে আয়ত্তে আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। সেই মাধব সাধু আমাদের এও বলেছিল আমার বাঁচার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, কারণ আমার নজর পড়েছে তার উপরে। ইতিমধ্যে সে অনেকজনকে মেরে ফেলেছে। আমার দুই বন্ধু ছিল তার প্রথম শিকার। তারপরে আমাদের সবাইকে অবাক করে দিয়ে মাধব সাধু আমাদের বলেন আমার বাঁচার সম্ভাবনা একেবারেই নেই, তাই আমি যেন একটা শেষ চেষ্টা করি এই জিনটাকে আটকানোর। এই জিনটাকে আটকানোর কিছু উপায় মাধব সাধু তার ওস্তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু এটা ছিল একেবারে নিতান্ত মৃত্যুকে আহ্বান করা। তাই এই প্রক্রিয়াটা তিনি অবলম্বন কোন অবস্থাতেই করতে চাচ্ছিলেন না। তবে তিনি আমাদের গ্রামের লোকজনকে বলেছিলেন যেহেতু আমার ওপরে এই জিনের বদনজর রয়েছে, তাহলে আমি যেন চেষ্টা করি এই জিনটাকে আটকানো। আর এই জিনটাকে আটকানোর জন্য কি কি করতে হবে এই প্রশিক্ষণ মাধব সাধু আমাকে দিতে পারে। এই নিয়ে আমাদের গ্রামের ভেতরে একটা বৈঠক বসেছিল। যেহেতু আমি এই জিনটাকে মুক্ত করেছি, তাই গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিল আমি যেন এই পরিস্থিতির মোকাবেলার জন্য দাঁড়াই। আর কোনো উপায় না পেয়ে আমিও এতে রাজি হয়ে গেলাম। মাধব সাধু আমাদের এও বলেছিল যতদিন আমি মাধব সাধুর কাছে থাকব এবং তন্ত্রবিদ্যা নিতে থাকব ততদিন আমার কোনো সমস্যা হবে না। যেই কথা সেই কাজ। পরের দিন থেকেই মাধব সাধু আমাকে তার শেখা তন্ত্রবিদ্যা শেখাতে লাগলো। সে আমাকে এবার যা জানালো এটা ইতিহাসে হয়তো কোনো কবিরাজ আজ পর্যন্ত কাউকে বলেনি। মাধব সাধু আমাকে বলেছিল শোন ইমরান, তোকে আমি আমার শিক্ষার অনেক কিছু উপহার দিতে চাই। তোর ওপরে আমার অনেক মায়া হচ্ছে এই কারণে যে তুই যে জিনটাকে মুক্ত করেছিস, এই জিনটাকে যদি একবার আয়ত্তে আনা যায় একে দিয়ে অনেক কিছু করানো যাবে, অনেক অসাধ্য সাধন করা যাবে। তবে এই জিনটা অনেক অনেক লোভ দেখাবে, যেই লোভে পা দিলেই নির্ঘাত মৃত্যু। আমি তোকে বিশেষ কিছু শিক্ষা দিতে পারবো না, আমি তোকে কিছু তন্ত্র মন্ত্র শিক্ষা দিতে পারবো যেগুলো তোর মুখস্থ করতে হবে, চর্চা করতে হবে। আর এগুলোর দ্বারাই তুই নিজে একটা কবিরাজে কিংবা তান্ত্রিকে পরিণত হতে পারবি। কেন হতে পারবি এটা তুই কিছুদিন পরে বুঝতে পারবি, যখন তোর এই মন্ত্রগুলোর উপরে আয়ত্ত চলে আসবে। কোনো ওস্তাদ কাউকে কোনো কিছু শিক্ষা দিতে পারে না, শিক্ষাটা আসে নিজের ভেতর থেকে, যদি সে নিজে কোনো কিছু শেখার আগ্রহ করে। আমার হাতে কোনো উপায় ছিল না। ওস্তাদ মাধব সাধুর দেওয়া সে মন্ত্রগুলো আমি দিনরাত জপ করতে লাগলাম। এরই মাঝে মাধব সাধু আমাকে বলেছিল সে সবসময় আমার ওপরে নজরদারি করবে, কিন্তু তিনি আমাকে তেমন কোনো সাহায্য করতে পারবে না। আমি যেন নিজেই নিজের বাঁচার উপায়টা খুঁজে বের করি। তিনি আমাকে সামান্য কিছু মন্ত্র পাঠ করতে বলেছিলেন, আর আমাকে বলেছিলেন এই মন্ত্রগুলো পাঠ করলে আমার সাথে কি কি ঘটতে পারে। সে আমাকে বুঝিয়েছিলেন তুই নিতান্তই একটা মৃত লাশ, তোর বাঁচার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু শেষ চেষ্টা করতে ক্ষতি নেই। তুই নিজের ভেতরে একটা জেদ তৈরি কর যে তোকে বাঁচতেই হবে, আর তুই এই জন্য যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে সক্ষম। তোকে আমি যে মন্ত্রটা দিলাম এই মন্ত্রটা যদি তুই রপ্ত করতে পারিস
তাহলে কোনো এক রাতে তোর সামনে এমন কিছু ঘটবে যেটাতে কোনো অবস্থাতেই ভয় পাওয়া যাবে না। আর তুই এই জিনিসটাকে যদি একবার আয়ত্তে আনতে পারিস, তাহলে তুই হয়তো এই মারের জিনের কাছ থেকে রেহাইও পেতে পারিস। তোর কাছে যে জিনিসটা আসবে, সেই জিনিসটা তোকে এমন কিছু শেখাবে যেটা এই মারের জিনকে বন্ধ কর, যেটা এই মারের জিনের কোনো একটা ব্যবস্থা করতে তোকে সাহায্য করতে পারে। আমার হাতে এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই আমি মাধব সাধুর দেওয়া সেই তন্ত্রগুলো প্রতিদিনে ও রাতে জপ করতে লাগলাম। একদিন মাধব সাধু এসে আমাকে জানালো, আমি নিজের বাড়িতে যদি এসব করি তাহলে কাজ হবে না, আমাকে একজন প্রশিক্ষিত তান্ত্রিকের মতো আচরণ করতে হবে। আমাকে কোনো এক কবরস্থান কিংবা কোনো শ্মশানে গিয়ে এই মন্ত্রগুলো জপ করতে হবে। যদিও গ্রামবাসীর সবাই জানতো আমি কি করছি, কারণ এটা আমার একার সিদ্ধান্ত ছিল না, কারণ গ্রামবাসীরাও এই সিদ্ধান্তে ছিল যেন আমি এই সমস্যার সমাধান করতে পারি। আমি আমাদের গ্রামের একটা পুরনো কবরস্থানে গেলাম, আর সেখানে গিয়েই আমি আমার প্রক্রিয়াগুলো চালাতে লাগলাম। আমাকে অনেকজন দেখতো আমি কোনো এক কবরের উপরে বসে আছি আর এই মন্ত্রটা পাঠ করছি। যখনই মানুষ আমাকে দেখতো, আমাকে এড়িয়ে চলার চেষ্টা করত, কারণ তারা জানতো আমি কি করছি। গ্রামের কোনো মানুষ কখনোই আমাকে বিরক্ত করতো না, তারা আমাকে আমার মতো ছেড়ে দিয়েছিল। আর আমিও পরিবার এবং গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। হয়তো 7 থেকে 8 মাসের মতো এরকম চলেছিল। কোনো এক রাতে আমার সাথে ঘটলো এক অস্বাভাবিক ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একদিন রাতের বেলা সদ্য দাফন করা এক কবরের ওপরে বসে এই মন্ত্রটা পড়তে লাগলাম। হঠাৎ করে চারপাশের বাতাস ভারী হয়ে এলো, আর এরই মাঝে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে দেখি সেই কবরটা নড়তে আরম্ভ করেছে, আশপাশের মাটিও কাঁপছিল, কবরস্থানের গাছগুলো অস্বাভাবিকভাবে দুলছিল। মনে হচ্ছিল অনেক বড় ঝোড়ো হাওয়া কবরস্থানের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি এসব দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি রক্তে মাংসে গড়া এক মানুষ, এসব জিনিস দেখলে কারো মন ঠিক থাকবে না। কিন্তু তখনই আমার সেই কথা মনে পড়ে গেল, আমি এক জীবিত লাশ, আমার এসব সহ্য করতেই হবে, আর কোনো অবস্থাতে ভয় পাওয়া যাবে না, যেটা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছে। তিনি আমাকে এও বলেছিলেন যে এই সময়টা খুব খারাপ একটা সময়, কিন্তু খুব একটা দীর্ঘ সময় নয়। তুই সাহস রাখবি, তাহলেই অনেক কিছু পাবি। আমিও ওস্তাদের কথা মাথায় রেখেছিলাম। আমাকে সেই রাতে অনেক রকম ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছিল। কখনো বিকৃত মুখ নিয়ে আমার একেবারে মুখের কাছে এসে হো হো করে হাসছিল, কখনো কবর থেকে লাশ বেরিয়ে আমাকে ধরতে আসছিল, পেছন থেকে আমার মায়ের কণ্ঠে কেউ আমাকে ডাকছিল। আমি সব কিছু উপেক্ষা করে সেই কবরের ওপরে বসে এক মনে সেই মন্ত্র পড়তে লাগলাম। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়ছিলাম। যখনই চোখ খুলছিলাম তখনই ভয়ানক কিছু আমার চোখের সামনে আসছিল। একবার চোখ খুলে দেখলাম বিশাল আকৃতির একটা সাপ আমার দিকে ধেয়ে আসছে। কবরের মাটি চিরে সে যেন বেরিয়ে আসছে, তার অসম্ভব বড় একটা মুখ হা করে আমার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল এই আমাকে গিলে ফেলবে। তার চোখগুলো লাল আগুনের মতো ঝলকাচ্ছিল। সে একেবারে আমার কাছে এসে আমাকে মুখের ভেতরে গিলে নেওয়ার চেষ্টা করলো। আমি এটা দেখে এত পরিমাণে ভয় পেয়ে গেলাম যে সেখানেই মন্ত্র পড়া বন্ধ করে দিলাম। আমি উঠে দৌড় দিব, এমন সময় আমার ভেতর থেকে এক সত্তা বেরিয়ে এলো আর আমাকে ফিসফিস করে বলল, ভুলেও এই কাজ করিস না। তুই যদি এইখান থেকে পালিয়ে যাস তুই এখনই মারা যাবি। তাই আমি নিজের সত্তার কথায় মন দিলাম এবং সাহস রেখে সেখানে বসে পড়লাম। আবারও মন্ত্র পড়তে লাগলাম। এভাবে মন্ত্র পড়তে পড়তে ফজরের আজান কানে আসলো। ফজরের আজান কানে আসার সাথে সাথেই সবকিছু যেন মিলিয়ে গেল।
কবরস্থানটা ঠিক আগের মতোই স্বাভাবিক হয়ে গেল। আমি সেখানেই বসেছিলাম এবং আমার মন্ত্র আজান দেওয়ার সাথে সাথে আমি বন্ধ করে দিয়েছিলাম। আজান শেষে সব পরিস্থিতি যখন স্বাভাবিক দেখতে পেলাম, আমি সেখান থেকে চলে এলাম। আমি সরাসরি আমার ওস্তাদ মাধব সাধুর কাছে গিয়ে দাঁড়ালাম এবং গতকাল রাতে ঘটে যাওয়া সকল ঘটনা আমি মাধব সাধুর কাছে বললাম। মাধব সাধু আমার প্রতিটি কথাই মনোযোগ সহকারে শুনলেন। তারপরে তিনি এক উজ্জ্বল হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমার শিক্ষা বিফলে যায়নি। আমি তোকে যে বুঝ দান করেছিলাম এটা আমার বিফলে যায়নি। অনেকে আছে যারা এই সাধনা করতে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করেছে। আমি যখন তন্ত্রবিদ্যা শিখছিলাম আমার ওস্তাদের কাছ থেকে, তখন আমরা 7 জন শিখতে গিয়েছিলাম। 7 জনের ভেতরে শুধু আমি একাই বেঁচে আছি। আর আমার প্রথম শিষ্য হিসাবে তুই হলি, যে প্রথমবারই এই জিনিসটাতে বিজয় লাভ করেছিস। এখন থেকে আমার কাছে শিক্ষা নেওয়ার মতো তোর আর কিছুই নেই। এর পরের রাস্তাগুলো তুই নিজে নিজেই বুঝতে পারবি। তুই জানিস না তুই কত বড় একটা কাজ করেছিস। আসল কথা কি, কোনো শিক্ষাগুরু কখনো কোনো কিছু শিক্ষা দিতে পারে না। আমি শুধু তোর হাত ধরে সেই রাস্তাটা তোকে দেখিয়ে দিতে পারি, কিন্তু রাস্তার পথ চলাটা সম্পূর্ণ তোর উপরে নির্ভর করে। আর এই রাস্তার প্রতিটা ধাপে ধাপে বিপদ, যেটা তুই উত্তীর্ণ করেছিস। এরপর থেকে আমার কাছে আসা তোর আর কোনো প্রয়োজন নেই। তুই নিজেই এবার নিজেকে রক্ষা করতে পারবি। এই বলে মাধব সাধু আমাকে বললেন, আমি চলে যাচ্ছি। এরপর থেকে তুই আমাকে আর কখনো খোঁজার চেষ্টা করবি না। যদি বিশেষ কোনো দরকার পড়ে তাহলে আমি নিজেই তোর সাথে দেখা করব। এই বলে ওস্তাদ আমার কাছ থেকে বিদায় নেয়। আমিও নিজের বাড়িতে ফিরে আসি। এরপর থেকে শুরু হয় আমার তন্ত্র সাধনা। আমি নিজের বাড়িতে একটা ঘর তৈরি করেছিলাম। আমার বাপদাদার অনেক সয় সম্পত্তি ছিল। এই কথাটা বলার কারণ তুই একটু পরেই বুঝতে পারবি। আমি নিজের বাড়িতে একটা আলাদা ঘর তৈরি করেছিলাম, যেখানে আমি প্রতিনিয়ত নিজের তন্ত্র সাধনা করতাম। এরই মাঝে বলতে ভুলে গিয়েছি, যেদিন মাধব সাধু আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সেদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। আর আমার ঘুমের ভেতরেই এক অস্বাভাবিক স্বপ্ন আমি দেখতে পেয়েছিলাম। আমি স্বপ্নে দেখলাম অনেক দূর থেকে কালো আলখাল্লা পরা কেউ একজন আমার সামনে এসে দাঁড়ালো। সে আমার সামনে হাঁটু গেড়ে বসলো আর আমাকে বলল, আরজি করুন, আপনি কি চান আমার কাছ থেকে? আমাকে কেন গতকাল আহ্বান জানিয়েছিলেন? আমি এখন আপনার আনুগত স্বীকার করে নিয়েছি। এখন থেকে আপনি আমাকে যা বলবেন আমি সেটাই করতে বাধ্য। এই বলে সেই জিনিসটা আমার কাছ থেকে চলে গেল। আর সাথে সাথেই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথেই আমার মনে হলো, কেননা আমি আমার বিদ্যাটা আরো একবার প্রয়োগ করি আর জানার চেষ্টা করি যে আমি একটু আগে যে স্বপ্ন দেখলাম, কিংবা আমি এতদিন যে জিনিসটার জন্য তপস্যা করেছিলাম সেটা সত্যি হয়েছে কিনা। যেই ভাবা সেই কাজ। আমি ঘরের ভেতরে একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে নিজের তন্ত্রবিদ্যা চর্চা করা শুরু করলাম। ঠিক আগের মতোই বাতাস ভারী হয়ে এলো, কিন্তু আমার মনের ভেতরে কোনো ভয় হচ্ছিল না। আমার মনের ভেতরে হচ্ছিল হয়তো কেউ একজন এসে আমার সামনে দাঁড়াবে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। আমি আমার সামনে একটা কালো অবয়ব দেখতে পেলাম, যেটা হুট করে আমার চোখের সামনে এসে দাঁড়ালো। আমি সামান্য একটু চমকে গিয়েছিলাম, কিন্তু বিশেষভাবে কোনো ভয় পাইনি। সেই জিনিসটা আমার কাছে এসে বসলো আর আমাকে বলল, বলুন আপনার জন্য কি করতে পারি? এত রাতে আমাকে কেন আহ্বান জানিয়েছেন? তখন আমি তার কাছে আমার ঘটে যাওয়া সেই ঘটনাটা বললাম। আমি আর আমার বন্ধু মিলে কিভাবে একটা বাক্স থেকে একটা ভয়ানক জিনকে মুক্ত করে দিয়েছি, আর সে এখন আমার জীবনের পেছনে পড়ে আছে। আমি কিভাবে তার কাছে মুক্তি পেতে পারি। সে আমাকে কিছু প্রক্রিয়া শিখিয়ে দিল আর কিছু বিদ্যা আমাকে শিখিয়ে দিল।
যেটা আমি পূর্ণিমার রাতে এই প্রক্রিয়াগুলো শুরু করি। আর আমাকে এও বলে গেল 24 ঘন্টার জন্য সে আমাকে প্রোটেকশন দিয়ে যাবে, তার আনুগত কিছু জিন দ্বারা আমাকে প্রোটেক্ট করে যাবে, যেন আমি যে জিনটাকে মুক্ত দিয়েছিলাম সে যেন আমার কোনো ক্ষতি না করতে পারে। দেখতে দেখতেই পূর্ণিমার রাত চলে এলো। আর একজন কবিরাজ খুব ভালো করেই জানে কবে পূর্ণিমার রাত, কবে আমাবস্যার রাত। যাই হোক, সেই রাতে আমি সময় নষ্ট না করে নিজের তান্ত্রিক প্রক্রিয়া শুরু করলাম। আমার সে আনুগত জিনের বলে দেওয়া প্রক্রিয়া অনুযায়ী আমি চারপাশে আগুন ধরালাম, আর আগুনের মাঝখানে বসে আমি সেই বিদ্যার মন্ত্রগুলো পড়ছিলাম, আর এক মনে ডাগুরাকে ডাকছিলাম। বলছিলাম, তুই কোনো আত্মা নয়, তুই অভিশাপ, তোর নাম আমি ডাকছি। আমার শিকল ভাঙা ভুল হয়েছিল, তুই আবারও ফিরে যা আগুনে, নয়তো ছায়া হয়ে গোটা গ্রাম ধ্বংস করবি। আমি আরো অনেক কিছু বলছিলাম, যেগুলো তোর কাছে এখন বলা আমার সম্ভব হচ্ছে না। এরকম ভাবে কিছুক্ষণ কাটার পরে বাতাস স্তব্ধ হয়ে গেল, আমার চারপাশের আগুন নিভে গেল। এরপর এক ভয়ানক হিমেল ছায়া আস্তে আস্তে আমার সামনে রূপ নিল। একটা পচা মুখ, চোখ নেই, তবুও তাকিয়ে আছে আমার দিকে। তাকে দেখতে এত পরিমাণে বীভৎস আর ভয়ঙ্কর লাগছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার এইসব বিষয়ে একটু একটু অভিজ্ঞতা আছে, যার কারণে আমি ভয় পেলাম না। সে আমাকে কর্কশ কণ্ঠে বলল, তুই আমাকে ডাকলি, তোকে আমি নিয়েই যাব, কোনো অবস্থাতেই ছাড়বো না। তোর বন্ধুগুলোকে নিয়েছি, এবার তোর পালা। আমি চোখ বন্ধ করে ফেললাম, আমি মন্ত্র চালিয়ে যেতে লাগলাম। গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর কাঁপছিল, কিন্তু হঠাৎ করে আমার চারপাশে কেমন আলো ঝলকানি বুঝতে পারলাম। চোখ খুলতেই দেখতে পেলাম আমার চারপাশের আগুন জ্বলে উঠেছে। ডাগুরা চিৎকার করতে লাগলো, সে অনেক আকুতি মিনতি করতে লাগলো, না, তুই আমাকে বন্দি করতে পারিস না, তুই কোনো অবস্থাতে আমাকে বন্দি করতে পারবি না। তুই কিভাবে এটা শিখলি? আমাকে বন্দি করা অসম্ভব। তুই কোথায় থেকে কি শিখলি যে তোর ওপরে আমি কোনো কিছু করতে পারছি না? আমি নিজের চোখে দেখতে পেলাম আমার সামনের বীভৎস অবয়বটা আস্তে আস্তে শক্তিহীন হয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ছে। আমার আনুগত সেই জিন আর তার সাথে আরো কয়েকটা জিনের উপস্থিতি আমি বুঝতে পারলাম। তারা সকলে মিলে ডাগুরার ওপরে চড়াও হলো এবং তারা সকলে মিলে ধরে ডাগুরাকে একটা টিনের বাক্সর ভেতরে বন্দি করে ফেললো। যখন তাকে ওই টিনের বাক্সর ভেতরে বন্দি করছিল, তখন সে চিৎকার করে বলছিল সে আবারও ফিরে আসবে। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। শুনছেন ভয়ের বারান্দা। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় যেতে চাই। ঘটনাটি একটা ইমেল, আর ইমেলটি পাঠিয়েছেন আমাদের ভয়ের বারান্দার একজন মডারেটর রানা হামিদ। সে যেভাবে আমার কাছে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছেন, রানা ভাই, আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুদের, আর তরিকুলকে জানাই আমার অশেষ ভালোবাসা। আশা করি তুইও অনেক ভালো আছিস। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। তারপরেই রানা ভাই লিখছে, আজকে তোর কাছে আমি যে ঘটনাটি পাঠাচ্ছি এটি ইমরান নামের একজনের সাথে ঘটে যায়, আর ঘটনাটা শুনলে সবাই বুঝতে পারবে এরপরে কি ঘটতে চলেছে। কিন্তু তারা সকলেই ভুল, কারণ এই ঘটনার প্রতিটা ধাপে ধাপে এমন কিছু ঘটে গিয়েছে যেটা কল্পনার বাহিরে। কিন্তু শুনলে মনে হবে এর পরের ঘটনাটা আমার বোঝা হয়ে গিয়েছে। যাই হোক, ঘটনাটা আমার নিজের ঘনিষ্ঠ একটা বন্ধু তার নিজের দাদার সাথে ঘটে যাওয়া। তিনি এখনো বেঁচে আছেন, আর তার কাছ থেকে আমি অসংখ্য ঘটনা কালেক্ট করেছি, যেটা আমি একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল তোর কাছে লিখে পাঠাবো।
তো বন্ধুর দাদা যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। বলছে আমার বন্ধুর দাদা, তার নাম ছিল ইমরান। সময়টা 1992 সালের কনকনে শীতের ভেতরে। আমি সেদিন রাতে এশার নামাজ শেষ করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। সেই সময় আমাদের গ্রামে এখনকার মতো বিদ্যুৎ ছিল না, সম্পূর্ণ অন্ধকারে ঢাকা আমাদের গ্রাম। চারপাশে কনকনে শীতের কারণে মানুষ আরো আগে ভাগে শুয়ে পড়েছে, আমিও তার ব্যতিক্রম ছিলাম না। কিন্তু কেন জানি সেদিনকে আমার রাতে ঘুম হচ্ছিল না। রাত আনুমানিক কয়টা হবে এটা আমি বলতে পারবো না, তবে এটা মধ্যরাত ছিল, এটা স্পষ্ট বুঝতে পারছিলাম। জানি না সময়টা কত ছিল। শুয়ে এই পাশ ওই পাশ হতে হতে হঠাৎ আমার ঘরের দরজায় টুক টুক করে 3টা টোকা পড়ে। আমি ঘরের দরজায় নক হওয়ার সাথে সাথেই ঘরের ভেতর থেকে বলে উঠলাম, কে? বাহিরে কারা? আমার প্রশ্নের সাথে সাথেই বাহির থেকে অনেক নিচু স্বরে একজন বলে ওঠে, ইমরান চাচা, আমরা, দরজাটা একটু খুলেন, আপনাকে আমাদের দরকার। কথাটা শোনার সাথে সাথেই আমি বিছানা থেকে উঠলাম আর সাথে সাথেই দরজা খুলে দিলাম। দরজা খুলতেই দেখতে পেলাম আমাদের এলাকার 3 যুবক আমার সামনে দাঁড়িয়ে আছে। তাদের চোখ মুখ কেমন একটা ফ্যাকাশে হয়ে আছে, মনে হচ্ছিল অনেক খারাপ কিছু তাদের সাথে ঘটে গিয়েছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তারা আমাকে ভঙ্গুর গলায় বলল, আজ রাত আনুমানিক 9টা কি 10টার দিকে তাদের বাবা মারা গিয়েছে। আসলে তারা করিম ভাইয়ের 3 সন্তান। করিম ভাই আমার থেকে খুব একটা বড় ছিল না, প্রায় 5-7 বছরের ছোট বড় ছিলাম আমরা। আমি আগেই বলেছিলাম আমি সন্ধ্যা লাগার সাথে সাথেই ঘরের ভেতরে ঢুকে গিয়েছিলাম, যার কারণে করিম ভাই মারা গিয়েছে এটা আমি শুনতে পেয়েছিলাম না। শীতের রাতের জন্য অনেকেই হয়তো এই খবরটা এখনো জানে না। আমার বাড়ি থেকে করিম ভাইয়ের বাড়ির রাস্তা ছিল প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা। ভাইয়ের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল। তিনি অত্যন্ত ভালো আর পরহেজগার একজন মানুষ ছিলেন। আমি কখনো তাকে নামাজ ছাড়া দেখিনি। আমাদের এলাকার অনেক মানুষই তাকে অনেক ভালো বলতো, কিন্তু আচমকা তার এই চলে যাওয়াটা আমার মনের এক কোণে কেমন একটা ব্যথা সৃষ্টি করলো। অনেক ভালো লোক ছিলেন, অনেক চলাফেরা করছি একসাথে, উঠা বসা করেছি, কোনোদিন তার কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাইনি। যাই হোক, তার ছেলেরা আমাকে বলল তারা সকালের আলো ফোটার সাথে সাথেই তার বাবার দেহটা দাফন করতে চায়। আনুমানিক সকাল 7 ঘটিকার দিকে তার জানাজা নামাজ পড়ানোর সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা আমাকে এখনই গিয়ে তার বাবার লাশটা ধোয়ার জন্য আমাকে অনুরোধ জানালো। আমি আর কোনো কথা বাড়ালাম না, কোনো কিছু ভাবনা চিন্তাও করলাম না। কনকনে শীতের ভেতরে একটা কালো চাদর মুড়ি দিয়ে আমি আমার গিন্নিকে বললাম ঘরের দরজাটা লাগিয়ে দিতে। করিম ভাই মারা গিয়েছে আর আমি তার লাশটাকে গোসল করাতে যাচ্ছি। আমার গিন্নিও আমাকে কোনো বাধা দিল না। আমি করিম ভাইয়ের 3 ছেলের পেছন পেছন যাচ্ছিলাম। আমি তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে লাগলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছিল না। বেশ খানিকটা রাস্তা আমি তাদের সাথে চলে গিয়েছি। রাস্তা চলতে আমার কেমন একটা অস্বস্তি লাগছিল। চারপাশে ঘন কুয়াশা, এত পরিমাণে তীব্র শীত পড়েছে সে রাতে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। হাতে একটা হারিকেন নিয়ে আমি তাদের পেছন পেছন যাচ্ছি। তারা আমার সাথে কোনো রকম কোনো কথা বলছে না, এমনকি তারা নিজেদের ভেতরেও কোনো কথা বলছে না। কান্নার একটু রেশ তাদের চোখে মুখে ছিল না। আমার কাছে জিনিসটা খুব অস্বাভাবিক লাগছিল। আর এইদিকে এত পরিমাণে কুয়াশা পড়েছে যে 2 থেকে 3 হাত দূরে কি ঘটছে এটাও দেখতে পাচ্ছিলাম না। আমি আস্তে আস্তে তাদের সাথে হেঁটে চলছিলাম। করিম ভাইয়ের বাড়ির কাছাকাছি আসতেই তার বাড়ি থেকে কান্নাকাটির চিৎকার শুনতে পাচ্ছিলাম। আস্তে আস্তে বাড়ির আঙিনায় প্রবেশ করলাম। বাড়ির আঙিনায় প্রবেশ করতে দেখতে পেলাম
করিম ভাইয়ের নিথর দেহটা বাড়ির উঠোনে শুয়ে রাখা আছে, যেটা একটা বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা ছিল। আমি বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম নিম পাতা আর বড়ই পাতা দিয়ে পানি গরম করা হচ্ছে। মসজিদ থেকে আগেই খাটিয়াটা নিয়ে এসে রাখা আছে। আমি করিম ভাইয়ের 3 ছেলেকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পর্দা টাঙালাম আর খাটিয়াটা নিয়ে কয়েকজন মিলে ধরে করিম ভাইয়ের লাশটা খাটিয়ার উপরে শোয়ালাম। যথারীতি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আমি করিম ভাইয়ের লাশটি গোসল করালাম। গোসলের শেষে আমি কাফনের কাপড় পরিয়ে ঠিক করে বড় খাটিয়ার ওপরে শুয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু আমার মনের ভেতরে কেন জানি মনে হচ্ছিল কোনো কিছু ঠিক নেই, কোনো কিছু একটা ভুল হয়েছে, যেটা আমি বুঝতে পারছিলাম না। আমার মনের ভেতরে শুধু একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, হয়তো কোনো কিছু ভুল হয়েছে। আমি আমার জীবনে অসংখ্য লাশ গোসল করিয়েছি, অনেক জিনপরির চিকিৎসা করেছি, অনেক অনেক খারাপ সময়ের ভেতর দিয়ে গিয়েছি, কিন্তু আজকের মতো এরকম অস্বস্তি আমার কোনো দিনও লাগেনি। যাই হোক, সবকিছু উপেক্ষা করে আমি নিজের বাড়ির উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করলাম। এমন সময় করিম ভাইয়ের 2 ছেলে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেওয়ার প্রস্তাব আমাকে জানালো, কিন্তু আমি সরাসরি তাদের না করে দিলাম। হয়তো এই না করে দেওয়াটাই আমার জীবনের একটা অন্যরকম অধ্যায় নিয়ে আসতে চলেছে। করিম ভাইয়ের বাড়ি থেকে আমি বেশ খানিকটা দূরে চলে এসেছি। রাস্তার চারপাশে ধান ক্ষেত, আর সেই দিক থেকে এত পরিমাণে তীব্র ঠান্ডা কুয়াশা আসছিল যে আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না এবং দেখতে পারছিলাম না। হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিলাম, কিন্তু এই আলো সেই তীব্র কুয়াশাকে ভেদ করে সামনের দিকে দেখার জন্য যথেষ্ট ছিল না। রাস্তার ধারেই একটা বড় আম গাছ পড়ে, আর আমি যখনই সেই আম গাছের কাছাকাছি এসে দাঁড়ালাম, হঠাৎ করেই চারপাশ থেকে কিছুটা কুয়াশা কেটে গেল, আর রাস্তার মাঝখানে বাতাসে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর এরই মাঝে আমি যা দেখতে পেলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার হারিকেনের আলোতে আর কুয়াশার ভেতরে আবসা আবসা আমি বুঝতে পারলাম আম গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, যার আকৃতিটা খুব লম্বা ছিল। মনে হচ্ছিল সাদা কাপড়ে জড়ানো কেউ একজন গাছের নিচে দাঁড়িয়ে আছে। যদিও রাস্তা থেকে গাছটার দূরত্ব প্রায় 2 থেকে 3 হাত ছিল। আমি চোখের ভুল মনে করে সেই গাছটিকে ক্রস করে চলে গেলাম। হঠাৎ করেই আমাকে আশ্চর্য করে দিয়ে পেছন থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, ইমরান, একটু দাঁড়া। আমি থমকে গেলাম, ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, কারণ আমার এর আগে থেকে অস্বস্তি লাগছিল, যার কারণে আমার এরকমটা মনে হচ্ছে। আমি আবারও সামনের দিকে হাঁটার জন্য যেই না পা বাড়িয়েছি, আবারও পেছন থেকে ঠিক একই রকম গম্ভীর কণ্ঠে আমাকে বলল, ইমরান, একটু দাঁড়া। আমি সেখানেই দাঁড়িয়ে পড়লাম। তীব্রতর শীতের থেকেও যেন আমার শরীরটা আরো বেশি ঠান্ডা হয়ে গেল। আমার শরীরের ভেতর দিয়ে একটা গরম রক্তের স্রোত বয়ে গেল, যেটা ঠান্ডার ভেতরে আমাকে অন্যরকম একটা অনুভূতি দিল। আমি ভয়ে ভয়ে পেছনে তাকালাম। ঠিক যেটা চোখে দেখতে পেয়েছিলাম সেটাই হয়েছে। আম গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে কে আমাকে ডাকছে? তখন ঠিক আগের মতোই ভারী স্বরে আমাকে বলল, আমি কে এটা বড় প্রশ্ন নয়, বড় কথা হচ্ছে তুই এখনই যে লাশটাকে গোসল করিয়ে এলি সেটা সঠিক হয়নি। তুই আবারও ফিরে যা, ওই লাশটাকে তুই ঠিক করে গোসল করা, ওই লাশটাকে তুই ঠিকঠাক মতো গোসল করা। আমি এই কথাটা শুনে প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম আর অনেক বেশি ভয় পেয়ে গেলাম। বুঝতে পারলাম এটা কোনো দুষ্টু জিনের কাজ, কারণ আমার কবিরাজি করার অভ্যাস আছে, আর
এরকম সমস্যার সম্মুখীন আমি এর আগে অনেক বার হয়েছি। আমি তখন বললাম, শোন, আমি তোর কোনো ক্ষতি করিনি, তুই তোর রাস্তায় যা, আমি আমার রাস্তায়। এরপর ফের যদি আমাকে ডিস্টার্ব করিস তাহলে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এই বলে আমি আবারও যেই পা বাড়িয়েছি, ঠিক আবারও একই রকম ভাবে আমাকে ডাক। এবার ডাকটা ছিল অন্যরকম, অনেক রাগী আর কর্কশ কণ্ঠে। ঠিক করিম ভাইয়ের কণ্ঠে আমাকে বলল, ইমরান, তোকে দাঁড়াতে বলেছি, তোকে বললাম না আমার লাশটা তুই ঠিক মতো গোসল করাসনি? তুই যদি আমাকে ঠিক মতো গোসল না করাস তাহলে আমার কবরে অনেক সমস্যা হবে। তুই ফিরে যা, তুই আমার লাশটাকে ঠিক করে গোসল করিয়ে নিজের বাড়িতে চলে যা। তুই আমার সাথে এরকমটা করতে পারিস না। আমি থমকে দাঁড়ালাম আর বুঝতে পারলাম এটা মোটেও স্বাভাবিক কোনো কিছু নয়। হঠাৎ করেই সেই জিনিসটা আমার সামনে থেকে চোখের পলকে হারিয়ে গেল, কুয়াশার ভেতরে কোথায় একটা মিলিয়ে গেল। আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়েছিলাম। বুঝতে পারছিলাম না কি করব, নিজের বাড়িতে ফিরে যাব নাকি আবারও করিম ভাইয়ের বাড়িতে যাব। এভাবে প্রায় 30 থেকে 35 সেকেন্ড আমি সেখানেই দাঁড়িয়েছিলাম। আমার মনে হলো, যেহেতু আমার মনের ভেতরে খুঁতখুত করছিল আর নিজের কানে আর চোখে যে জিনিসটা দেখলাম, আমার করিম ভাইয়ের বাড়িতে আবারও ফিরে যাওয়া উচিত। কিন্তু ফিরে গিয়ে আমি তাদেরকে কি বলবো এটা আমি বুঝতে পারছিলাম না। এটা যদি সত্যি করিম ভাইয়ের কারেন্ট জিন হয়ে থাকে তাহলে আমার অবশ্যই বাড়িতে ফিরে যাওয়া উচিত, কারণ মানুষ মারা গেলে কবরে যাওয়ার আগ পর্যন্ত তার কারেন্ট জিন আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আর হয়তো লাশটাকে আমি ঠিকঠাক মতো গোসল করাতে পারিনি। আমি এসব ভাবতে ভাবতে আবার করিম ভাইয়ের বাড়িতে গেলাম। আর করিম ভাইয়ের বাড়িতে গিয়ে তার বড় ছেলেকে আর 2জন মাথা মুরব্বীকে ডাক দিলাম, দিয়ে রাস্তায় ঘটে যাওয়া পুরো ঘটনাটা তাদেরকে শেয়ার করলাম। আমার ঘটনাটা শুনে তারা বেশ চিন্তিত হয়ে পড়ল। তারপরে আমাকে জানালো কি করা যায়। আমি সিদ্ধান্ত নিলাম আবারও করিম ভাইয়ের লাশটাকে খুলব আর ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখব সত্যি আমি ঠিকঠাক মতো গোসল করাতে পেরেছিলাম কি। যেই ভাবা সেই কাজ। আবারও পর্দা টাঙালাম আর লাশটাকে নিয়ে আবারও গোসল করানোর জন্য প্রস্তুতি নিলাম। আবারও নিম পাতা, বড়ই পাতা দিয়ে কুসুম কুসুম পানি গরম করা হলো। আমার এই কার্যকলাপ দেখে বাড়ির লোকজনেরা কুসংস্কারের কারণে আরো অনেক জোরে জোরে কাঁদতে লাগলো। চারপাশে কেমন একটা কুসংস্কারের কথা ছড়িয়ে পড়লো। আমরা এই জিনিসটাতে পাত্তা দিলাম না। কাফনের কাপড় খুলে আমি পুরো শরীরটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলাম, সেখানে এতটুকু পরিমাণেও ভুল ছিল না। হঠাৎ করেই আমি তার গোপন অঙ্গের দিকে নজর দিলাম। সেখানে দেখলাম তার গোপন অঙ্গ কয়েকদিন আগেই পরিষ্কার করা হয়েছিল। কিন্তু এই নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? আমি কোনো কিছু না ভেবে তার ছেলেদের দ্বারা তার শরীরটাকে আবারও আগের মতো করে একেবারে নতুন করে ফ্রেশ করে গোসল করালাম। সবকিছু পরিষ্কার করে দিলাম, দিয়ে ফ্রেশ ভাবে গোসল করানোর পরে আবারও কাফনের কাপড় মুড়িয়ে দিলাম, দিয়ে আবারও একা একা বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু তার ছেলেরা কোনো অবস্থাতেই আমাকে একা বাড়ি যেতে দিতে রাজি হলো না। কিন্তু আমি তাদের বললাম আমার একাই বাড়ি যাওয়া উচিত, কারণ এবারও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমি বুঝতে পারবো। আমার কথাটাকে তারা বুঝতে পারলো আর আমাকে একাই নিজের বাড়িতে যাওয়ার জন্য ছেড়ে দিল। আমি নিজের বাড়ি পর্যন্ত একাই এসেছিলাম, কিন্তু রাস্তায় কিংবা অন্য কোথাও আমার সাথে আর কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। তবে এর ভেতরে একটা উল্লেখিত কথা কি, আমি যখনই করিম ভাইয়ের বাড়ি থেকে বের হয়েছিলাম তখন থেকেই আমার নাকে কেমন একটা সুঘ্রাণ পাচ্ছিলাম। যদিও করিম ভাইকে আমি একটা আতর, লোবান এসব লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি যে গন্ধটা পাচ্ছিলাম সেটা আমার লাগানো আতরের ছিল না। এটা অন্যরকম একটা মিষ্টি, এমন একটা গন্ধ যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এরকম গন্ধ আমি এর আগে কখনো পাইনি।
আমি আমার বাড়িতে আসার পরেও এই গন্ধটা পাচ্ছিলাম। আমি শুয়ে পড়লাম আর মনে মনে করিম ভাইকে নিয়ে চিন্তা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গিয়েছি নিজেও বুঝতে পারিনি। আর ঘুমের মাঝে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখতে পেলাম। স্বপ্নে আমি দেখতে পেলাম করিম ভাই অনেক দূর থেকে আমাকে বিদায় জানাচ্ছে, আর তার মুখে একটা অন্য রকমের হাসি ছিল। ফজরের আজান কানে আসায় ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়ে নামাজ শেষ করে করিম ভাইয়ের জানাজা করে তার লাশটা দাফন করে আমি বাড়িতে ফিরে এলাম। যখন করিম ভাইয়ের লাশটা আমি দাফন করছিলাম, ঠিক গতকাল রাতে পাওয়া ঠিক একই রকম আতরের গন্ধ আমি পাচ্ছিলাম। গন্ধটা এত পরিমাণে সুগন্ধি ছিল যে পুরো গোরস্থানের যে কোনো প্রান্ত থেকেই পাওয়া যাচ্ছিল। আমি পুরো গোরস্থানটা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু পুরো গোরস্থানের ভেতরে ওই একই রকম গন্ধ আমার নাকে আসছিল। শুধু তাই নয়, করিম ভাই মারা যাওয়ার পর প্রায় 7 দিন হঠাৎই আমি এই গন্ধটা নাকে পাচ্ছিলাম। এই ছিল আমার ঘটনা। এই বলেই ইমরান ভাই থেমেছিলেন। আর এই ঘটনাটা সম্পূর্ণ বাস্তব ঘটনা। ইমরান ভাই নিজে একজন কবিরাজ। তিনি এখনো বেঁচে আছেন আর তিনি এখনো তার আমল চালিয়ে যান, যার কারণে তিনি তার ঠিকানাটা আমাকে জানাতে নিষেধ করেছেন। ইমরান ভাইয়ের এই লাশ ধোয়ার ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে জানাবেন, আর ঘটনাটা সিলেক্টেড হলেও আমাকে জানাবেন। আমি এরপরে ইমরান ভাইয়ের সাথে ঘটে যাওয়া আরো অসংখ্য ঘটনা শুনেছি, যেগুলো আমি একের পর এক ওর কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বড় ভাই রানা, তিনি আমার নিজের মামাতো ভাই। শুধু তাই নয়, তিনি আমার ভয়ের বারান্দার একজন মডারেটর হিসেবে কাজ করে। রানা ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনার ইমরান ভাইয়ের কাছ থেকে শোনা প্রতিটা ঘটনা আমার কাছে একের পর এক লিখে পাঠান। শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি এই ঘটনাটা ভালো লাগে তাহলে আমি ভেবেছি ইমরান ভাইকে নিয়ে একটা আলাদা সিরিজ তৈরি করব, যেখানে শুধু ইমরান ভাইয়েরই ঘটনা থাকবে। আপনাদের সম্মতি পেলেই আমি এই কাজটি করব। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। আর হ্যাঁ, অবশ্যই আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর আমরা ইমরান ভাইকে নিয়ে একটা সিরিজ তৈরি করতে চাচ্ছি। আপনাদের এতে কি মন্তব্য এটাও জানাবেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা। আসসালামু আলাইকুম ভয়ের বারান্দার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আর বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই তরিকুল জুনিয়র, সে তো সবসময় ভালো আর ভালোর সাথেই থাকে, তাই নতুন করে তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলাম না। আর কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। ঘটনাটা আমি চট্টগ্রামের আমার এক কলিগের কাছ থেকে কালেক্ট করেছি। সে নিজে মুখে এই ঘটনাটা আমার কাছে বলেছে। বর্তমানে আমি ঢাকায় আছি আর সেইখান থেকেই ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি। আমার সেই কলিগের নাম ছিল রাফি। রাফি যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। বলছে রাফি, আমাদের চট্টগ্রামের একটা নদী আছে আর সেই নদীর ধারেই আমাদের বাসা। আমাদের এলাকাটা সম্পূর্ণ গ্রাম ছিল, যদিও আশেপাশে খুব একটা শহরের আভাস আসেনি, তবে গ্রামের ভেতরে অনেকেই আমাদের সে বড় নদীতে মাছ ধরে নিজের সংসারের খরচ চালাতেন। এক কথায় বলতে গেলে আমাদের সেই এলাকার 100% মানুষের ভেতরে 60% মানুষই মাছ ধরতো সেই নদী থেকে, বাদবাকিরা অন্যান্য কাজ করত। যাই হোক, ঘটনাটা শুরু হয় সেপ্টেম্বর মাসের কোনো একটা তারিখে।
সালটা 2017 হবে। এটা আমার খুব ভালোভাবে মনে আছে, কারণ আমি ছুটিতে তখন গ্রামে গিয়েছিলাম। আমি গ্রামে যাওয়ার 4 দিনের মাথায় ঘটনাটা ঘটেছিল। আমার বাসা থেকে প্রায় 4 বাড়ি দূরে আমাদের এলাকারই একটা চাচা ছিলেন, যার নাম ছিল করিম চাচা। সবাই করিম চাচাকে অনেক ভালোবাসতেন। তিনি মনের দিক থেকে অনেক ভালো একজন মানুষ ছিলেন। সেই ছোট্টবেলা থেকেই আমি করিম চাচাকে আর তার পরিবারের বেশ কয়েকজন সদস্য মাছ ধরার পেশায় নিয়োজিত থাকতে দেখেছি। তারা সকলেই পেশা হিসাবে মাছ ধরাকে বেছে নিয়েছিলেন। সারাদিন এবং কি সারা রাত নদীতে মাছ ধরতেন আর বাজারে বিক্রি করতেন। এমনই একদিন দুপুরবেলা করিম চাচা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নদীতে তার জালটা নিয়ে যান মাছ ধরতে। তিনি একাই গিয়েছিলেন সেদিনকে মাছ ধরতে। আমাদের বাড়ি থেকে নদীর রাস্তা ছিল প্রায় 5 মিনিট দূরত্ব। আমরা সাধারণত হেঁটেই নদীতে যেতাম। করিম চাচা বাড়ি থেকে বের হওয়ার ঠিক 15 থেকে 20 মিনিটের মাথায় দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসে, আর বাড়িতে এসে উঠানের ওপরে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যান, যেটা করিম চাচার ওয়াইফ নিজের চোখে দেখতে পেয়েছিলেন। তিনি দৌড়ে সেখানে যান, আর সেখানে গিয়ে করিম চাচার দিকে তাকাতেই তিনি যা দেখেন, এটা দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন। করিম চাচার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তিনি ভেবেছিলেন হয়তো পড়ে যাওয়ার কারণে করিম চাচার নাক দিয়ে রক্ত বের হচ্ছে, হয়তো নাকে খুব জোরে আঘাত পেয়েছে। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন করিম চাচার ওয়াইফ তার শরীরটাকে স্পর্শ করল। করিম চাচার ওয়াইফ যখনই করিম চাচাকে স্পর্শ করলো, তখনই করিম চাচার চোখ, মুখ আর কান দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। আর সেটা এত পরিমাণে জোরে ছিল, এক কথায় বলতে গেলে গলগল করে নাক, মুখ, চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এরকম রক্তক্ষরণ তিনি এর আগে কখনো দেখেননি। এটা দেখে করিম চাচার ওয়াইফ প্রচন্ড ভয় পেয়ে যান আর অনেক জোরে জোরে চিৎকার করতে লাগেন। তার চিৎকারটা এত জোরে ছিল যে আমি আমার নিজের বাড়ি থেকে শুনতে পেয়েছিলাম। আমি করিম চাচার ওয়াইফের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে যাই। শুধু আমি নই, আমাদের এলাকার আরো বেশ কয়েকজন মানুষ করিম চাচার বাড়ির দিকে যায়। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে মানুষে পরিপূর্ণ হয়ে যায়, আর সবার সামনে করিম চাচার ওয়াইফ করিম চাচাকে তার বুকে জড়িয়ে ধরে নিয়ে বসেছিলেন। তার চোখ, মুখ, কান দিয়ে অজস্র রক্ত বের হচ্ছিল। 4 থেকে 5 মিনিটের মাথায় করিম চাচা মারা যায়। কেউ বুঝতে পারছিল না করিম চাচার সাথে আসলে কি ঘটে গিয়েছে। অনেকে বলা বলি করছিল এটা কোনো দস্যুর কাজ, কারণ নদীতে অনেক সময় অনেক কিছু ঘটে থাকে। যদিও এরকম ঘটনা এর আগে আমি বহুবার শুনেছি, তবে নিজের চোখে এরকম কখনো কিছু দেখতে পাইনি। করিম চাচা কোনো রকম অস্বাভাবিক আচরণও করেছিলেন না। তিনি বাড়িতে এসেছিলেন, বাড়িতে এসে পড়ে গিয়েছিলেন, আর তার ওয়াইফ তাকে স্পর্শ করার সাথে সাথেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গিয়েছিলেন। বিষয়টা খুব একটা স্বাভাবিক না হলেও আমরা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম। শরীয়ত মোতাবেক করিম চাচার লাশটি দাফনও করেছিলাম। এর 2 দিনের মাথায় ঘটে যায় আরো একটা অদ্ভুত ঘটনা। যেই ঘটনাটার দ্বারায় আমরা বুঝতে পেরেছিলাম আমাদের পুরো এলাকায় একটা কালো ছায়া এসে পড়েছে, আর সেই ছায়াটা যে এত পরিমাণে ভয়ানক ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আমি আগেই বলেছিলাম আমাদের এলাকায় প্রায় 60% মানুষই মাছ ধরার কাজে নিয়োজিত ছিল। এরকমই রাত 10টার দিকে আমাদের এলাকার আরো এক মাছ ধরার দল নদীর দিকে যায়, আর নদীর ধারে যেতেই তারা যা দেখতে পায় এর জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। আমাদের এলাকার শফিক মিয়া তিনিও মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু লাইটের আলোতে তারা দেখতে পেলেন শফিক মিয়া কারো সাথে অনেক জোরে জোরে ধস্তাধস্তি করছে আর অনেক জোরে জোরে বাঁচার জন্য চিৎকার করছিল। মাছ ধরার সেই জেলের দল যখনই শফিক মিয়ার দিকে লাইট তাক করে, তখনই তারা দেখতে পায় কোনো একটা কালো ছায়া, যেটা কিনা শফিক মিয়াকে পানির ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছিল। আর শফিক মিয়া প্রাণপণে সেই কালো ছায়ার কাছ থেকে বাঁচার জন্য চিৎকার করছিলেন।
তারা সবাই দৌড়ে শফিক মিয়ার কাছে যায়। আর নতুন সেই জেলের দল শফিক মিয়ার কাছে যেতেই সেই কালো ছায়াটা পানির ভেতরে ঝাঁপ দেয় আর কোথাও একটা হারিয়ে যায়। শফিক মিয়া মাছ ধরার সেই নতুন দলটাকে দেখে মনে হয় প্রাণ ফিরে পেয়েছিলেন। সবাইকে জানালেন, আমি মাছ ধরতে এসেছিলাম। ঠিক যখনই আমি পানিতে নামতে যাব তখনই আমি পেছন থেকে একটা শব্দ পেয়েছিলাম। পেছনে তাকাতেই আমি দেখতে পেলাম একটা বীভৎস কালো ছায়া আমার পেছনে দাঁড়িয়ে আছে, যার চোখগুলো লাল টকটকে ইটের ভাটার মতো জ্বলছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই সেই ছায়াটি আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর আমাকে টেনে হিঁচড়ে পানির দিকে নিয়ে যেতে চায়। আমি তার সাথে কোনো অবস্থাতেই শক্তিতে পেরে উঠছিলাম না। আমি বাঁচার জন্য অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগলাম, মনে মনে অনেক দোয়া পড়তে লাগলাম, কিন্তু সেই ছায়াটা যে এত পরিমাণে শক্তিশালী ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরেই তোরা সবাই এলি আর আজকের মতো হয়তো আমি বেঁচেও গেলাম। শফিক মিয়াকে তার নিজের বাড়িতে পৌঁছে দেওয়া হয় আর সেই রাতের মতো নতুন মাছ ধরার দলটি আর মাছ ধরতে বের হয় না। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও আরো অনেক ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করছিল, যেটা আমাদেরই এলাকার পরবর্তী একটা মাছ ধরার দলের কাছ থেকে আমরা শুনতে পেয়েছিলাম। এবার বলছি তাদেরই ভেতরের কোনো একজনের নিজের মুখের ভাষায়। সে ঠিক যেভাবে আমাদের কাছে বলেছে আমি ঠিক সেভাবে উপস্থাপনা করার চেষ্টা করছি। বলছে, আমরা মাছ ধরতে ধরতে নিজেদের এলাকা থেকে বেশ খানিকটা দূরে চলে আসি। প্রায় কতখানি দূরে চলে এসেছিলাম এটা আমাদের সঠিক খেয়াল ছিল না। রাত তখন প্রায় 1:30 কি 2টা হবে, আমি সঠিক বলতে পারবো না। আমরা এক মনে মাছ ধরে যাচ্ছিলাম। এতক্ষণ যাবৎ আমরা যা মাছ পেয়েছি তা প্রায় মনের কাছাকাছি হবে। আমরা আজকের রাতে বেশ খুশি ছিলাম, কারণ হিসাব অনুযায়ী আমরা যতটুকু রাস্তা অতিক্রম করেছি মাছ ধরতে ধরতে, আর আমরা যে পরিমাণে মাছ পেয়েছি এতটুকু মাছ আমরা প্রতিদিন পেতাম না। আজকে কেন জানি আমরা বেশ বেশি পরিমাণে মাছ পাচ্ছিলাম। তাই আমাদের মনের ভেতরে আরো আশা জাগলো, যদি সামনের দিকে আমরা এগিয়ে যাই তাহলে আরো মাছ ধরতে পারবো। যেই ভাবা সেই কাজ, আমরা আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। যে যার মতো মাছ রাখছিলাম। আর বলে রাখি, আমাদের মাছ রাখার জন্য আলাদা একটা জায়গা ছিল, যেটা নৌকার ভেতরে ছিল। আমাদের নৌকাটা বেশ শক্ত মজবুত একটা নৌকা, যে নৌকাটা এত সহজে পানিতে ডুববে না। প্রায় 5 থেকে 6 মনের মতো মাছও যদি আমরা লোড করি তবুও 4 জন মানুষ অনায়াসে নিজেদের বাড়িতে ফিরতে পারবে। আমরা এক মনে মাছ ধরে যাচ্ছিলাম। হঠাৎ করে আমাদের নৌকাটা কেমন একটা কেঁপে উঠল। আমরা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিলাম না। এভাবেই আরো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। আমরা মাছ ধরার জালটা তুলে সেখান থেকে মাছ ছাড়িয়ে যেই মাছ রাখার জায়গার দিকে তাকিয়েছি, সেখানে আমরা যা দেখতে পেয়েছিলাম তার জন্য আমরা 4 জনের কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা স্পষ্ট দেখতে পেলাম সেখানে কালো একটা ছায়ার মতো কিছু বসে আছে আর নিজের মাথাটা আমাদের মাছ রাখা সে জায়গার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তার হাতগুলো দিয়ে মনে হচ্ছিল সে একটা একটা করে মাছ তুলছে আর নিজের মুখের ভেতরে দিচ্ছে। তার মুখ থেকে কেমন একটা গড়গড় করে শব্দ হচ্ছিল। এটা দেখে আমরা প্রথমে কেউ কিছু বুঝতে পারিনি। এটা দেখে আমরা প্রথমে নিজের চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু নিজেদের কথা অনুযায়ী আমরা বুঝতে পারলাম আমরা 4 জন একই রকম জিনিস দেখছি। আমাদের ভেতরে সবচেয়ে ছোট যেজন ছিল তার অনেক রাগ ছিল। নৌকায় থাকা সেই বৈঠাটা দিয়ে সে ওই জিনিসটাকে সজোরে একটা আঘাত করে, আর এই আঘাতটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। আঘাত করার সাথে সাথেই আমরা দেখতে পেলাম সেই জিনিসটা আমাদের দিকে মুখ করে তাকিয়ে আছে। তার চেহারাটা এত পরিমাণে বিভৎস ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তার চোখগুলো অনেক বড় বড় গোল আকৃতির ছিল, যেগুলো স্বাভাবিক চোখের তুলনায় অনেক বড় বড় ছিল। চাঁদনি রাতের আলোয় সেই চোখগুলো যেন সাদা ফটফটে জলজল করছিল। এটা দেখে আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই, আর এর থেকেও বেশি ভয়ানক ছিল তার মুখের আকৃতিটা। শরীরের অনুযায়ী তার মুখের আকৃতি ছিল অনেক বড়, মনে হচ্ছিল বড় একটা হাড়ের মতো। তার মুখের চারপাশ দিয়ে
অসংখ্য দাঁত ছিল, যেগুলো যেগুলো একটা গোল বৃত্তের ভেতরে তাকে তাকে সাজানো ছিল, যেগুলো চকচক করছিল চাঁদনি রাতের আলোয়। এটা দেখে আমরা সকলে প্রচন্ড ভয় পেয়ে যাই। নদীতে তখন পানিও ছিল বেশ। বুঝতে পারছিলাম আজকে আমাদের সাথে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছিল। আমাদের ভেতরে যে ওই নৌকার বৈঠাটা দিয়ে ওই জিনিসটাকে আঘাত করেছিল, সেই জিনিসটি এক লাফে তার ঘাড়ের ওপরে এসে বসে আর তার মুখ দিয়ে তার মাথাটা গিলে ফেলে। আমরা কেউ আমাদের সঙ্গীর সেই মাথাটা দেখতে পাচ্ছিলাম না। তারপরে আমরা স্পষ্ট দেখতে পেলাম সে সে তার মুখ দিয়ে আমাদের সাথে থাকা সেই সঙ্গীর মাথাটি টেনে ছিঁড়ে ফেলে। এটা এত পরিমাণে ভয়ঙ্কর ছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা দেখে আমরা জ্ঞান শূন্য হয়ে পড়ি। কি করব এটা বুঝে উঠতে না পেরে আমরা যে যার মতো পানিতে লাফ দেই। যদিও আমাদের এলাকাটা খুব একটা দূরে ছিল না, কিন্তু আমাদের সে এলাকা যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না। আমরা পাশের গ্রামের ভেতরে ঢুকে পড়ি এবং চিৎকার করতে করতে আমরা গ্রামের ভেতরে ঢুকে যাই। আমাদের চিৎকার শুনে গ্রামের বেশ কয়েকজন লোকজন বের হয়ে আসে। আমরা ভয়ার্থক কণ্ঠে সবাইকে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি বলি। প্রায় ৮-১০ জন মিলে আমরা নদীর পাড়ে গিয়ে দাঁড়াই। সেখানে গিয়ে নদীর এক ধারে আমাদের নৌকাটা পড়ে থাকতে দেখি। আর নৌকার ভেতরে যেতেই আমরা যা দেখতে পেলাম, এর জন্য আমরা কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের সাথে থাকা আরেকজন সাথী, যার মাথাবিহীন দেহটা নৌকার একটা ধারে পড়ে আছে, এটা ছিল তাদের ভাষ্যমতো একটা কথা। আর এই ঘটনাটা সম্পূর্ণ বাস্তব ছিল। এরপরে যে ঘটনাটা ঘটলো এটা আরো আশ্চর্যজনক। এই ঘটনার ৩ থেকে ৪টি দিন পর আমাদের এলাকার মোড়ের চায়ের দোকানে একটা বৃদ্ধ লোক লাঠি ভর করে এসে দাঁড়ালেন। ভর দুপুরবেলায় সে বৃদ্ধ লোকটিকে আমরা দেখতে পেলাম। আমরা সেখানে বেশ কয়েকজন ছিলাম। সেই লোকটি সরাসরি আমাদের কাছে এসে দাঁড়ালো আর আমাদের উদ্দেশ্য করে বলল, তোমাদের এলাকাতে যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা সমাধানের জন্য আমি তোমাদেরকে একটা ঠিকানায় যেতে বলবো। তোমরা সেই ঠিকানায় গিয়ে আমার নাম বলবে আর তোমাদের এলাকার সমস্যার কথা বলবে। ওই ঠিকানা থেকে যারা আসবে একমাত্র তারাই পারবে তোমাদের এলাকার এই সমস্যাটা সমাধান করতে। আমরা বৃদ্ধর এই কথাটা শুনে বেশ আশ্চর্য হয়ে পড়লাম। এলাকার বেশ কয়েকজন মুরব্বীকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম। সেই বৃদ্ধ লোকটি ওই মুরব্বীদের সাথে কথা বললেন আর তিনি একটা ঠিকানা আমাদেরকে দিলেন, যেটা সিলেটের কোনো একটা জায়গার ঠিকানা ছিল। তিনি বলে গেলেন ওই ঠিকানাটা গিয়ে শামজাল নামটি উল্লেখ করতে। শামজাল আমাদেরকে পাঠিয়েছে আপনাকে আমাদের এলাকায় নিয়ে যাওয়ার জন্য, তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে। এই বলে সেই লোকটি আবারও যে রাস্তা দিয়ে এসেছিলেন সেই রাস্তা দিয়ে লাঠি ভর করে হেঁটে হেঁটে চলে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পর সেই লোকটিকে আমরা আর কেউ দেখতে পেলাম না। আমাদের ভেতরে অনেকেই সে বৃদ্ধের কথাটা বিশ্বাস করেছিল আর অনেকেই বিশ্বাস করতে চায়নি। আমরা ভেবেছিলাম নিতান্ত একটা বৃদ্ধ লোকের কথা শুনে অত দূরের রাস্তা যাওয়াটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। আবার এলাকার মুরব্বীরা বলেছিলেন আমাদের এলাকায় যেসব ঘটা শুরু হয়েছে আমাদের সেখানে একবার যাওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। পুরো এলাকা থেকে বেশ কিছু টাকা কালেকশন করে আমরা সিলেটের ওই জায়গাতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা প্রায় ১০-১২ জনের মতো একটা গাড়ি রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম। সে বৃদ্ধটি আমাদের যে ঠিকানাটা দিয়েছিলেন, আমরা যখন মানুষকে জিজ্ঞাসা করছিলাম ওই ঠিকানার কথা, তখন মানুষগুলো কেমন একটা অদ্ভুতভাবে আমাদের দিকে তাকাচ্ছিলেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে আমরা সে বৃদ্ধ দেওয়া ঠিকানাটার সামনে গিয়ে দাঁড়াই। সে জায়গাটার একটু বর্ণনা দেই। সে জায়গাটা ছিল খুব নির্জন একটা জায়গা। আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। আমাদেরকে সব লোকজনেরা যে ঠিকানার বাড়িটা দেখিয়ে দিয়েছিল সেটা একটা ভগ্নস্তূপ বাড়ি ছিল, অর্থাৎ সেটা একটা ভাঙাচোরা বাড়ি। আর সেই ভাঙাচোরা বাড়ির ভেতরে আমরা সবাই প্রবেশ করলাম। প্রবেশ করতে আমরা দেখতে পেলাম সেখানে একজন লোক বসে আছেন, যার বয়স ৫০ থেকে ৬০-এর মতো হবে। তার মাথার চুল, দাড়ি সবকিছুই পেকে গিয়েছিল। তিনি সেই ধ্বংসপ্রাপ্ত বাড়ির
একটা কোণে একটা চেয়ার পেতে বসেছিলেন। আমাদের দেখেই সেই লোকটি আমাদের বললেন, আমরা কেন এখানে এসেছি, কি চাই তার কাছে। আমরা সেই লোকের কাছে গিয়ে দাঁড়ালাম, লম্বা একটা সালাম দিলাম আর নির্দ্বিধায় তাকে বললাম, আমাদেরকে শামজাল পাঠিয়েছে, আমাদের আপনার সাহায্য দরকার। সেই লোকটি শামজাল নামটি শোনার সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন আর আমাদের শরীরে হাত বুলিয়ে দেখতে লাগলেন। আমরা লোকটির এই আচরণে বেশ আশ্চর্য হয়ে গেলাম। তারপরে তিনি আমাদের সেখানে দাঁড়াতে বললেন। সেই ভাঙা বাড়ির কোনো একটা ঘরের ভেতরে ঢুকে গেলেন। তারপরে সেখান থেকে তিনি বের হয়ে এলেন, তার সাথে করে একটা ব্যাগ নিয়ে এসেছিলেন। তিনি আমাদেরকে ওই এলাকার একটা মোড়ের ওপরে দাঁড়াতে বললেন। তারপরে তিনি প্রায় আধা ঘন্টার মতো আমাদের কাছ থেকে চলে গেলেন। ঠিক ঘন্টা আধেক পরে তিনি আরো দুজন সঙ্গীকে নিয়ে আমাদের কাছে এসে দাঁড়ালেন। এবার আমরা যেন তাকে আমাদের গ্রামে নিয়ে যাই। আমরা সকলে মিলে ওই লোক তিনটাকে নিয়ে আমাদের গ্রামে এসে দাঁড়ালাম। গ্রামে ঢুকতেই আমাদের কেমন একটা অস্বস্তি কাজ করতে লাগলো। আমরা প্রায় দুপুর 3টার দিকে আমাদের গ্রামে এসে পৌঁছেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঠিক সন্ধ্যার দিকে সেই লোকটি আমাদের কিছু জিনিস জোগাড় করে দিতে বললেন, যেটার ভেতরে ছিল প্রায় 7-8টা ডাব, 2-3 থোকা কলা, কিছু সিঁদুর, মোমবাতি, নতুন একটা চালুন, 4-5টা হাঁড়ি ভর্তি পায়েস, আরো অনেক কিছু। তারপরে সেই লোকটি কোনো একটা আসন পেতেছিলেন, যে আসনের আশপাশে আমাদের থাকতে নিষেধ করেছিলেন। প্রায় ঘন্টাখানেক পর তিনি তার আসনের ওইখান থেকে উঠে দাঁড়ান আর আমাদের কাছে এসে বলেন, তোমাদের এলাকা থেকে সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আমরা কথাটা শুনে বেশ স্বস্তি পেয়েছিলাম, কিন্তু মনে মনে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আসলেই সম্ভব হয়েছে। আপনি এমন কি করলেন যার কারণে আমাদের এলাকার সকল সমস্যার সমাধান হয়ে গেল? তখন সেই লোকটি আমাদের যা বলল, এটা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটা বাস্তব আর সত্য একটা ঘটনা। সেই কবিরাজটা আমাদের বলল, এতদিন আমাদের এলাকাতে যে জিনিসটা তাণ্ডব চালিয়েছে এটা কোনো সাধারণ কিছু ছিল না। এটা ছিল একটা জিনের সর্দার, জিনাকে শামজাল আজ থেকে প্রায় 200 বছর আগে বোতলবন্দি করেছিল। দুপুরবেলায় করিম মাছ ধরতে গিয়েছিল আর মাছ ধরতে যাওয়ার সময় সে নদীর বালিতে একটা বোতল খুঁজে পায়। সে বোতলটি সে কৌতূহলবশত বালির ভেতর থেকে বের করে আর সে ওই বোতলটিকে ফাঁকা দেখে ফেলে দেয়। আর যেখানে সে বোতলটি ফেলে দিয়েছিল সেখানে একটা শক্ত কোনো কিছু ছিল, যে জিনিসটার সাথে আঘাত লেগে ওই বোতলটি ভেঙে যায়। আর সে বোতলটি ভেঙে যাওয়ার সাথে সাথে বের হয়ে আসে প্রায় 200 বছর পুরনো একটা জিন। এটা কোনো সাধারণ জিন ছিল না, এটা ছিল জিনেদের একটা বড় জাতির সর্দার। প্রায় 200 বছর পর ওই জিনটি ছাড়া পাওয়ার সাথে সাথেই করিমের ওপরে অ্যাটাক করে, যার কারণে কিছু সময়ের ভেতরেই নাক মুখ দিয়ে রক্ত উঠে করিম সেখানেই মারা যায়। এরপরে আস্তে আস্তে সেই কবিরাজটি পুরো ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করতে লাগলো। এরপরে সে আমাদের এলাকার বিভিন্ন রকমভাবে ক্ষতি করা শুরু করে, অনেককে ভয় দেখানো শুরু করে, যেটা আমি বলতেই ভুলে গিয়েছি। আবার অনেককে মেরেও ফেলেছে, তার কবল থেকে অনেকে বেঁচেও গিয়েছে। আর সবচেয়ে বড় যে আশ্চর্যজনক কথাটি বলে, এটা সত্যি অবিশ্বাস্য ছিল। আমাদের কাছে যে বৃদ্ধ লোকটি এসে এই কবিরাজের ঠিকানা দিয়ে গিয়েছিল, এটা আসলে কোনো সাধারণ বৃদ্ধ লোক ছিল না। ইনিই হলো সেই শামজাল, যিনি আজ থেকে প্রায় 200 বছর আগে আমাদের এলাকাতেই বাস করতেন। আর আমাদের এলাকাতেই সেই জিনের সর্দারটিকে বোতলবন্দি করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওই বোতলটিকে পানিতে ফেলে দেওয়া। আর ওই বোতলটি সে সময় এত পরিমাণে ভারী ছিল, নদীর পানিতে ভেসে দূরে কোথাও যেতে পারেনি, যেটা আমাদেরই এলাকার নদীর তীরে থেকে গিয়েছিল। আর আজ প্রায় 200 বছর পর সে বোতলটিকে
করিম চাচা খুঁজে পেয়েছিলেন। শামজাল যিনি আমাদের সামনে এসেছিলেন, এটা আসলে তিনি ছিলেন না, এটা ছিল তারই পোষা জিন, যেটার সাহায্যে শামজাল ওই জিনটিকে বোতলবন্দি করতে সক্ষম হয়েছিলেন। যাই হোক, ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে এটা চিরন্তন সত্য আর বাস্তব একটা ঘটনা, যেটা চট্টগ্রামের কোনো একটা জায়গায় ঘটে গিয়েছে। যারা চট্টগ্রাম থেকে এই ঘটনাটা শুনছেন, তারা অনেকেই হয়তো এই ঘটনাটা জানেন। আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে, অন্য কোনো মর্মান্তিক ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলেই রানা ভাই তার লেখা শেষ করেছে। ধন্যবাদ রানা ভাইকে, তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ভয়ঙ্কর ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। আজকের মতো আমিও বিদায় নিতে চাই। সবাই ভালো থাকবেন। আমাদের ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকবেন। চাইলে আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখতে পারেন। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। চাইলে সরাসরি অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। আর খুব একটা বেশি দেরি নেই, আমরা ঈদের জন্য আপনাদের জন্য খুব খুব একটা স্পেশাল এপিসোড আনতে চলেছি। তাই কোন অবস্থাতেই আমাদের এই স্পেশাল এপিসোডটা মিস করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভয়ের বারান্দায় সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র। জানি সবাই অনেক ভালো আছেন, আর আমি তো সবসময় ভালো আর ভালোর সাথে। যাই হোক, বেশি কথা বাড়াতে চাই না। আমরা সবাই লাশ আর লাশ বহনের ভৌতিক ঘটনা শুনতে বেশি পছন্দ করি। তাই আজকে একটা নয়, দুইটা এমন ঘটনা পাশাপাশি থাকছে। তো শুরু করছি আজকের এপিসোড। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি ফারিহা ইসলাম, 123 পুরান ঢাকা, লালবাগ, ঢাকা 1205। আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা, তাই আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনার কাছে শেয়ার করছি। ইচ্ছা ছিল না আমার ঠিকানাটা প্রকাশ করার, তবে আমি এখানকার একজন ভাড়াটিয়া। আমার দেশের বাড়ি অন্য একটা জায়গায়, তাই আমার বাসার ঠিকানা শেয়ার করতে আমার কোনো দ্বিধা নেই। যাই হোক, ঘটনায় ফিরি। ছোটবেলা থেকেই ভয় পেতাম ভূতের গল্প শুনতে, কিন্তু এখন মনে হয় আমার জীবনটাই একটা ভূতের গল্পর মতো হয়ে দাঁড়িয়েছে। যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিনের পর থেকে আমি রাতে একা বেরোতে ভয় পাই। ঘটনাটা আমি শুনিনি, এটা আমি নিজে দেখেছি। আর আমি যা দেখেছি সেটা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমি জানি এটা সত্যি। কারণ আমার সেই রাতের পর থেকে জীবনে আর আগের মতো নেই। শুরু থেকেই সবকিছু আমি বলছি। ঘটনাটা ঘটেছিল 2021 সালের শীতের এক রাতে। ঢাকা শহর জানুয়ারি মাসের হালকা ঠান্ডায় কুয়াশায় ঢাকা থাকে, আর রাত হলে রাস্তাগুলো একদম শুনশান হয়ে যায়। আমি তখন ইউনিভার্সিটির 2য় বর্ষের ছাত্রী ছিলাম। সেদিন আমার এক বান্ধবীর জন্মদিন ছিল, তাই আমরা কয়েকজন মিলে ওর বাসায় গিয়েছিলাম। বেশ রাত হয়ে গিয়েছিল, তাই বন্ধুরা বলেছিল রাতে থেকে যেতে, কিন্তু বাসায় মা একা ছিলেন, তাই থেকে যায়নি। রাতের প্রায় 1টা বেজে গেছে। মোবাইলে চার্জ ছিল না, তাই রাইড শেয়ারিং এর অ্যাপে গাড়ি ডাকতে পারিনি। বাধ্য হয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে একটা রিক্সা খুঁজতে লাগলাম। কিছুক্ষণ পরে একটা রিক্সা আসতে দেখলাম। কুয়াশার মধ্যে সেটার হেডলাইট যেন আরো ভয়ঙ্করভাবে জ্বলছিল। রিক্সাওয়ালাকে দেখে মনে হলো একটু বয়স্ক, মাথায় একটা পুরনো মাফলার পেঁচানো, চোখ দুটো কেমন যেন ফাঁকা ফাঁকা। আমি আমার গন্তব্য বললাম,
লালবাগ 123 নম্বর বাড়ি। রিক্সাওয়ালা কিছু না বলে মাথা নেড়ে রিক্সা ঘোরালো। আমি উঠে বসলাম। রিক্সাটা খুব ধীরে ধীরে চলছিল। রাস্তায় প্রায় কেউ ছিল না, শুধু মাঝে মাঝে কিছু কুকুরের ডাক কানে আসছিল। বাতাসে একটা ভৌতিক অনুভূতি ছিল। চারপাশটা চাঁদনি রাত ছিল। কিছুক্ষণ পরে আমি খেয়াল করলাম রিক্সাটা ঠিকঠাক রাস্তা ধরে যাচ্ছে না। একটা পুরনো গলির ভেতর দিয়ে ঢুকে গেল, যেখানে এর আগে আমি কখনো যাইনি। আমি বললাম, ভাই, এটা কোন রাস্তা? আমি তো লালবাগ যেতে বলেছি। রিক্সাওয়ালা তখনও চুপ, শুধু রিক্সা চালিয়ে যাচ্ছে। আমার ভয় লাগতে লাগলো। আমি আবারও বললাম, শুনতে পাচ্ছেন না? এই দাঁড়ান, আমি নামবো। রিক্সাটা হঠাৎ থেমে গেল। চারিদিকে তাকিয়ে দেখি পুরনো একটা কবরস্থান আমার সামনে দাঁড়িয়ে আছে। কুয়াশার ভেতরে কবরের ছায়াগুলো আরো ভয়ঙ্কর লাগছিল। রিক্সাওয়ালা আস্তে করে বলল, নামেন। আপনার বাড়ি তো এখানেই। আমি আতঙ্কে বললাম, এটা আমার বাড়ি না। রিক্সাওয়ালা ধীরে ধীরে আমার দিকে তাকালো। তার চোখ জোড়া একদম কালো হয়ে গিয়েছে। ঠোঁট থেকে একটা হালকা হাসি বেরিয়ে এলো। তারপরে আমাকে বলল, আপনি তো ভুলেই গেছেন। আপনি তো অনেক আগেই মারা গেছেন। আমি আর সহ্য করতে পারলাম না। চিৎকার করে উঠে দৌড়াতে লাগলাম, কিন্তু আমার পা চলছিল না। তখন আমি দেখলাম রিকশার ওপরে একটা লাশের বস্তা পড়ে আছে, যেটা আমি এতক্ষণ ধরে খেয়ালই করিনি। সেই বস্তাটার মুখ নিজে থেকেই খুলে গেল, আর আমার শরীরে সমস্ত রক্ত যেন জমে গেল। কারণ আমার চোখের সামনে আমি যা দেখলাম, এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশ্বাস করেন তরিকুল ভাই, সেই বস্তার ভেতরে অন্য কেউ নয়, আমার নিজেরই লাশ বস্তার ভেতরে প্যাক করা আছে, আর আমার মুখের বিভিন্ন অংশ থেকে রক্ত ঝরছে। এটা দেখে আমি এত পরিমাণে ভয় পেয়ে গেলাম, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনের ভেতরে তখন কোনো দোয়া দরুদ আসছিল না। আমি সেই রাতের কথা মনে করতে পারছি না। শুধু মনে আছে, সকালে কিছু মানুষ আমাকে অজ্ঞান অবস্থায় কবরের স্থানের সামনে পায়। তারপরে কয়েকজন মিলে আমাকে আমার নিজের বাড়িতে পৌঁছে দেয়। এখন আমার একটাই প্রশ্ন, তাহলে আমি কোথায় গিয়েছিলাম? আমি কি সত্যি মরেছিলাম? সেই রিক্সাওয়ালা কি সত্যি মানুষ ছিল? আমি আজও এর উত্তর পাইনি। কিন্তু এরপর থেকে আমি রাতের বেলা আর বের হই না। আমি জানি না সেদিন আমি যা দেখেছিলাম সেটা সত্যি কিনা, তবে এটা কোনো অবস্থাতেই মিথ্যা হতে পারে না, কিংবা আমার নিজের মনের ভুল হতে পারে না। কারণ এটা যদি আমার নিজের মনের ভুল হতো, তাহলে আমি কিভাবে সেই কবরস্থানের সামনে গেলাম? ঘটনাটা এখানেই শেষ। এরপর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। যদি ঘটনাটা আপনার কাছে ভালো লাগে, তাহলে আপনার ভয়ের বারান্দায় আপনি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। তারপরেই ফারিয়া আপা তার ফেসবুক আইডি শেয়ার করেছেন। আমরা ফারিয়া, চাইলে আপনি আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে আপনার ঘটনা লিখে পাঠান। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। তার আগে জানিয়ে রাখি, আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওতে লাইক দিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ রাকিব হাসান। আশা করি আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি ভয়ের বারান্দার সকল শ্রোতাবিন্দুদের জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আমি আপনার ভয়ের বারান্দার একজন নিয়মিত শ্রোতা, তাই আমার কাছে থাকা একটা ঘটনা আমি আপনার কাছে লিখে পাঠানোর জন্য মনস্থির করলাম। লেখার মাঝে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুবই খুশি হব। আপনার ভয়ের বারান্দায় পাঠানো এটাই আমার প্রথম ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তাহলে এরপরে আমি আরো কিছু ঘটনা আপনার কাছে লিখে পাঠাবো।
তবে আগেই জানিয়ে রাখছি, এগুলো ঘটনা একটাও আমার নিজের সাথে ঘটা নয়। এগুলো আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি। তাই এই ঘটনাটাও আমি আমার বন্ধুর কাছ থেকেই শুনেছি। যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা শুরু করছি। জীবনে অনেক আজব ঘটনা শুনেছি, কিন্তু যেটা আপনার কাছে লিখে পাঠাচ্ছি সেটা শোনার পর আমার শরীরের লোম পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিল। মনে হয়েছিল সত্যি কি এমন কিছু ঘটতে পারে। ঘটনাটা আমার কাছে বলেছে আমার পুরনো এক বন্ধু সালমান। সে থাকে নরসিংদীতে, তবে এখন ঢাকার একটা বেসরকারি অফিসে চাকরি করে। তার গলায় যে আতঙ্ক ছিল সেটা আমি ভুলতে পারছি না। এবার আপনি শুনে আসুন সেই ঘটনাটা আর অনুভব করুন সেই মুহূর্তগুলো। বলছে সালমান, আমার এক চাচাতো ভাই ছিল রফিক, পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। লাশ বহনের কাজ সহ রোগী পারাপার লাশ বহনের কাজও করতে হতো তাকে। নরসিংদী শহরের বাহিরে একটা পুরনো কবরস্থান আছে, সেখানে রাতের বেলা কাউকে পাঠানোর সাহস হয় না। পুরনো মানুষজন বলে ওইখানে রাত হলে নাকি কিছু একটা বের হয়। কি বের হয় সেটা কেউ স্পষ্ট বলতে পারে না, কিন্তু অনেকেই রাতে ওই রাস্তা দিয়ে যেতে ভয় পায়। রফিক এসব ভয় পেত না, কারণ তার কাজই ছিল মৃতদেহ পরিবহন করা। এক রাতে তার ফোনে একটা কল আসে, ঢাকার এক হাসপাতাল থেকে একটা লাশ নিয়ে সরাসরি সেই কবরস্থানে পৌঁছে দিতে হবে। হাসপাতাল থেকে লাশ তোলা হলো, স্বজনরা কান্নাকাটি করছিল, কিন্তু রফিকের এসব দেখতে দেখতে অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু রফিক এটা বুঝতে পারছিল না যে লাশটা কেন সরাসরি কবরস্থানে নিয়ে যেতে হবে। কারণ এর আগে সে যত লাশ পরিবহন করেছে সেগুলো হসপিটাল থেকে সাধারণত বাড়িতে আসে। এই প্রথম একটা লাশ যেটা তাকে সরাসরি কবরস্থানে নিয়ে যেতে হবে, তাও রাত প্রায় 2টার দিকে। রফিক এসব নিয়ে খুব একটা মাথা ঘামালো না, কারণ সে এসব নিয়ে খুব একটা ভয় পায় না। লাশের সাথে ওই অ্যাম্বুলেন্সে করে কেউ গেল না, শুধু অ্যাম্বুলেন্সের রফিক ভাই আর সেই লাশটাই ছিল। তখন রাত প্রায় 2টা। অ্যাম্বুলেন্সটা একদম ফাঁকা রাস্তায় ছুটছিল। শহর পেরিয়ে গ্রামের দিকে যেতে হবে। কিছুটা দূর যাওয়ার পরেই সে লক্ষ্য করলো গাড়ির পেছন থেকে অদ্ভুত একটা আওয়াজ আসছে। কেউ যেন খিলখিল করে হাসছে। সে একটু কাঁপা কাঁপা গলায় বলল, কে? কোনো উত্তর নেই, শুধু হাসির আওয়াজটা আরো জোরে শোনা গেল। রফিক মনে মনে ভাবলো এটা হয়তো তার মনের ভুল, কারণ সে গত 2 রাত ধরে কোনো রকম ঘুমোতে পারেনি, তাই এসব হ্যালোসিনেট করছে। আর সে এসব নিয়ে বেশি মাথাও ঘামালো না। রফিক হঠাৎ করে আয়নায় চোখ ফেলল। গাড়ির পেছনের কাছে দেখতে পেল লাশের ব্যাগটা নড়ছে। সে ভাবলো হয়তো এটা গাড়ির ঝাঁকুনির কারণেই নড়ছে। সে পেছনে ঘুরে তাকালো, তার হাত পা ঠান্ডা হয়ে গেল। চিৎকার করেও সে চিৎকার করতে পারল না। গাড়িটা থামানোরও সাহস পাচ্ছিল না, কারণ সে পেছনে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। রফিক তখন আর সহ্য করতে পারল না, ব্রেক চাপলো, কিন্তু গাড়ি থামলো না। মনে হলো কেউ গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। রাস্তার ধারে একটা পুরনো গাছের নিচে এসে হঠাৎ গাড়িটা বন্ধ হয়ে গেল। রফিক দরজা খুলে দৌড় দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে পড়ল। সে এক লাফে সিটের সামনে চলে এলো, আর ভয়ে আতঙ্কে তার চোখ বিস্ফোরিত হওয়ার উপক্রম। সিটের পেছনে তখন একটা মেয়ে বসে আছে, চোখ দুটো একদম লাল টকটকে, মুখ থেকে কবরের মাটির গন্ধ আসছে। সে ধীরে ধীরে বলে উঠল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রফিক আর কিছু মনে করতে পারল না, সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছিল। পরের দিন সকালে কিছু পথচারী দেখে রাস্তার ধারে একটা অ্যাম্বুলেন্স পড়ে আছে, আর চালক অজ্ঞান হয়ে পড়ে আছে ভেতরে। কিন্তু অবাক করা ব্যাপার হলো লাশের ব্যাগটাও খোলা ছিল, আর ভেতর থেকে কোনো কিছু পাওয়া যায়নি। রফিক সেদিনের পর থেকে আর কোনোদিনও অ্যাম্বুলেন্স চালায়নি।
কারণ সে জানতো সে রাতে সে যা দেখেছিল তা কোনো স্বপ্ন ছিল না। এখন সবচেয়ে মজার কথা হলো, যেই লাশটা রফিক ভাই তার নিজের অ্যাম্বুলেন্সে উঠিয়েছিল, সেই লাশের পরিবারের কোনো খোঁজ পাওয়া গিয়েছিল না। তাহলে কিভাবে সে ওই হসপিটাল থেকে ওই লাশটাকে তুলেছিল, এটা একটা বড় রহস্য হয়ে থেকে গিয়েছে। আর তার নাম্বারে যে ফোন কলটা এসেছিল, সেই নাম্বারে পরবর্তীতে ফোন করলে নাম্বারটা আর ব্যবহৃত হয় না। যাই হোক, এটা শুনে আমি হয়ে গিয়েছিলাম। এখন আপনার কি মনে হয়, এটা আসলেই কোনো বাস্তব ঘটনা নাকি অন্য কিছু? আসলে সত্যি কি এমন কিছু ঘটতে পারে? জানি না ঘটনাটা আপনার কাছে কেমন লেগেছে, তবে এটা আমি আমার বন্ধুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আপনার ভয়ের বারান্দায় পড়ে শোনানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়। যদি এই ঘটনাটা সিলেক্টেড হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আমি পরে আপনার কাছে আরো অনেক ঘটনা লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।